না বোন, এই চেকটা নাও। ব্যাংকে গেলে টাকা দিয়ে দিবে। 5 লাখ টাকার চেক আছে। যান, ধুমধাম করে আমার বোনের বিয়ে দেন। তুমি কোনো চিন্তা করবে না। আসি। ভাই, আমার বিয়েতে তুমি আসবে না? না না না, স্যার আসতে পারবে না। মা বলতে পারলেন না? আমি আমি কি বলবো বৌমা? হ্যাঁ, আমি বলবো যে তোর বউকে আমি অন্য একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছি। সামান্য একটা চেয়ার অন্য লোক নেওয়াতে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। স্যার, আজকে আপনার অন্য টেবিলে বসুন। হোয়াট? আমি অন্য টেবিলে বসবো মানে? আমি সবসময় এই টেবিলে বসি। আর এই লোকটা কি আমার থেকে বেশি ভিআইপি হয়ে গেছে? হ্যাঁ, বসতে হলে উনি অন্য টেবিলে গিয়ে বসবে। উঠুন। আপনাদের মধ্যে যে কোনো একজন এই পিস্তলটা পিক করবে, আর যে পিক করবেন সে বাদ বাকি সবাইকে মেরে ফেলবে। Count it down, feel the wall shake. No way out, when are you awake? Say my name, when you see that glow. Now you know. 1 2 ভাই, আমার মাফ করবেন, আমি বুঝতে পারি না ভাই। আমি আপনার দিস গার্ল, হ্যাঁ তুমি কে? গোলাম, তুমি কি বলতেছো এগুলা? তুমি ওকে চিনতে পারতেছো না? ও তোমার ওয়াইফ ঋতু। আরে কি সব বলছে এরা? হ্যাঁ, কি বলতেছে এদেরকে বোঝাও। গোলাম, তুমি তোমার ঋতু ম্যাডামকে ভুলে গেছো। শোনেন, আপনার আপনার কথা একটা ভুল হচ্ছে। হ্যাঁ, আপনি যাকে গোলাম ভাবছেন সে গোলাম না। আমি শেহজাদ। ইউ আর টোটালি বদারিং মি। আমাকে ডিস্টার্ব করবেন না। যান এখান থেকে, যান। আমি তোমাকে ডিস্টার্ব করছি? তুমি আমার গোলাম নও? তুমি আমাকে চিনতে পারছো না? না, পারছি না। যান তো এখান থেকে, যান। বন্ধুরা, বিশ্বাস করুন বা নাই করুন, দুনিয়ার টাকার গোলাম নাটকের ১৭ নম্বর পর্বটি দেখার পর আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে এবং আমি নিশ্চিত আপনাদের অবস্থাও ঠিক আমার মতোই। চোখের সামনে যেটা দেখছি সেটা কি আদৌ সত্যি, নাকি পুরোটাই একটা ভয়ঙ্কর বিভ্রম বা সাজানো নাটক? একদিকে যাকে আমরা শেহজাদ ভাবছি, সে কি আসলেই শেহজাদ, নাকি শেহজাদের মুখোশে লুকিয়ে থাকা সেই পুরনো গোলাম যাকে আমরা চিনতাম? রেস্টুরেন্টের শেষ দৃশ্যে যখন দুই শেহজাদ মুখোমুখি এসে দাঁড়ালো এবং একে অপরের দিকে যখন তারা বন্দুক তাক করে আছে, তখন আমার বুকের ভেতরটা যেন ছ্যাত করে উঠেছিল। আপনারা কি একবারও ভেবেছেন, যাকে এতক্ষণ আমরা আসল শেহজাদ ভেবে এসেছি, সে যদি আসল না হয়, তবে আসল শেহজাদ এতদিন কোথায় ছিল? আর যদি ওই সবুজ শার্ট পরা লোকটাই আসল শেহজাদ হয়, তাহলে এই লাল ভেস্ট পরা লোকটা কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি যে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়েছি, সেটা জানলে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তাই চলুন আজ এই পুরো রহস্যের জট খুলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং বাংলা নাটকের এই নতুন থ্রিলার জগতে প্রতিনিয়ত নতুন নতুন চমক উপভোগ করছেন। দুনিয়া টাকার গোলাম নাটকটি এখন আর শুধু একটি সাধারণ পারিবারিক বা রোম্যান্টিক নাটক নেই, বরং এটি এখন এমন একটি সাইকোলজিক্যাল থ্রিলারে পরিণত হয়েছে যার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে রহস্য আর ধোঁয়াশা। ১৭ নম্বর পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে বাধ্য করেছে। আমি জানি আপনারা যারা এই নাটকটি নিয়মিত দেখছেন, তারা প্রতিটি চরিত্রের ভেতরের দ্বন্দ্বগুলো খুব ভালোভাবে অনুভব করতে পারছেন। আজকের এই রিভিউতে আমি আপনাদের এমন কিছু সূক্ষ্ম বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করব, যেগুলো হয়তো সাধারণ চোখে দেখার সময় অনেকেই এড়িয়ে গেছেন। শেহজাদ এবং গোলামের এই দ্বৈত পরিচয়ের খেলায় কে আসলে জিতছে আর কে হারছে, সেটা বোঝা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই নাটকের গল্পকার এবং পরিচালক দর্শকদের মনের সাথে এক অদ্ভুত সাইকোলজিক্যাল গেম খেলছেন, যেখানে আমরা কখনো শেহজাদকে ঘৃণা করছি, আবার পরক্ষণেই গোলামের জন্য আমাদের মায়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা যাকে দেখছি সে আসলে কে? ১৭ নম্বর পর্বের শুরুতেই আমরা এমন একটি ভয়ঙ্কর এবং গায়ে কাঁটা দেওয়া দৃশ্য দেখতে পাই, যা বাংলা নাটকের ইতিহাসে খুব একটা দেখা যায় না। শেহজাদ তার শরীরে ব্যান্ডেজ নিয়ে এমন একটি রুমে প্রবেশ করে, যেখানে আগে থেকেই একটি চিতাবাঘ রাখা আছে। এই চিতাবাঘটি আসলে কিসের প্রতীক, তা কি আপনারা বুঝতে পেরেছেন? আমার মতে এই বাঘটি হল শেহজাদের ভেতরের সেই হিংস্রতা এবং ক্ষমতার লোভের প্রতীক। শেহজাদ সেখানে উপস্থিত কয়েকজন মানুষকে একটি চরম অমানবিক খেলায় অংশ নিতে বাধ্য করে। সে তাদের হাতে একটি পিস্তল তুলে দেয় এবং বলে যে তাদের মধ্যে একজনকে এই পিস্তলটি তুলে নিতে হবে এবং বাকি সবাইকে মেরে ফেলতে হবে। যে বেঁচে থাকবে সে হবে শেহজাদের নতুন পার্টনার।
চিন্তা করে দেখুন একজন মানুষের মনের ভেতর কতটা নিষ্ঠুরতা থাকলে সে এমন একটি খেলা খেলতে পারে। এই দৃশ্যটি প্রমাণ করে যে শেহজাদ এখন আর শুধু টাকার গোলাম নয়, সে এখন মৃত্যুরও নিয়ন্ত্রক হতে চাইছে। টাকার অহংকার এবং ক্ষমতার দম্ভ মানুষকে কতটা নিচে নামাতে পারে, শেহজাদের এই দৃশ্যটি তারই একটি নিখুঁত উদাহরণ। এখানে শেহজাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং চোখের দৃষ্টি এত বেশি শীতল ছিল যে দর্শকদের মনে একটা ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিন্তু এই নিষ্ঠুরতার পেছনে কি কোনো গভীর ক্ষত বা প্রতিশোধের আগুন লুকিয়ে আছে? শেহজাদের মায়ের চরিত্রটি নিয়ে এবার একটু বিস্তারিত কথা বলা যাক। এই নাটকের সবচেয়ে রহস্যময় এবং কুটিল চরিত্রগুলোর মধ্যে তিনি অন্যতম। শেহজাদ যখন তার মায়ের সাথে ফোনে কথা বলে এবং ইবনে খালিল নামের একজন পুরনো শত্রুকে বস্তায় ভরে ঝুলিয়ে রাখার নির্দেশ দেয়, তখন মায়ের চোখে মুখে কোনো ভয় বা অনুশোচনা ছিল না, বরং তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই ছেলের এই ভয়ঙ্কর নির্দেশগুলো পালন করার আশ্বাস দেন। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন শেহজাদের মা তার ছেলের বউয়ের সাথে কথা বলেন। তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় এবং হাসি মুখে মেয়েটিকে জানিয়ে দেন যে তাকে আসলে অন্য এক সাধারণ মানুষের সাথে বিয়ে দেওয়া হয়েছে, যার নাম রিশাদ মির্জা। মেয়েটির চোখে মুখে তখন যে আকাশ ভেঙে পড়ার মতো বিস্ময় এবং হতাশা ছিল, তা যে কোনো পাষাণ হৃদয়কেও কাঁদিয়ে ছাড়বে। একজন মা হয়ে তিনি কিভাবে এত বড় একটা প্রতারণা করতে পারলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বোঝা যায় যে এই অভিজাত পরিবারগুলোতে ক্ষমতা এবং টাকার কাছে মানুষের আবেগ বা সম্পর্কের কোনো মূল্য নেই। শেহজাদের মা আসলে পুরো পরিবারের নাটাই নিজের হাতে রাখতে চান। তিনি জানেন যে শেহজাদ যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তাই তিনি নিজের মতো করে দাবার ঘুঁটি সাজাচ্ছেন। এই বাড়িতে বউ হয়ে আসা মেয়েটির নিয়তি এখন পুরোপুরি এই নিষ্ঠুর মায়ের হাতে বন্দী। এবার আসি নাটকের সবচেয়ে আবেগঘন এবং হৃদয় বিদারক অংশে, যেখানে রূপা বৃষ্টিতে ভিজে কান্না করছে। বৃষ্টির এই দৃশ্যটি শুধু একটি ভিজুয়াল ইফেক্ট ছিল না, এটি ছিল রূপার মনের ভেতরের কান্নার এক বাহ্যিক রূপ। রূপার বাবা যখন ছাতা নিয়ে তার মেয়ের পাশে এসে দাঁড়ায়, তখন রূপার বুক ফাটা আর্তনাদ দর্শকদের চোখ ভিজিয়ে দেয়। রূপা কিছুতেই মেনে নিতে পারছে না যে গোলাম তাকে চিনতে পারছে না, যে মানুষটিকে সে এত ভালোবেসেছে, যার জন্য সে নিজের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল, সেই মানুষটি আজ তাকে দেখে সম্পূর্ণ অপরিচিতের মতো আচরণ করছে। এই যন্ত্রণা একজন প্রেমিকার কাছে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। রূপার বাবা অত্যন্ত বাস্তববাদী একজন মানুষ। তিনি পরিস্থিতি বিশ্লেষণ করে রূপাকে বোঝানোর চেষ্টা করেন যে এই ছেলেটি যদি সত্যিই গোলাম হতো, তাহলে সে কখনোই রূপার সাথে এমন নিষ্ঠুর আচরণ করতে পারত না। বাবার ধারণা এই ছেলেটি আসলে আসল শেহজাদ চৌধুরী, যে গোলামকে চেনে না বা চিনলেও রূপাকে তার চেনার কোনো কারণ নেই। আর যদি সে সত্যিই গোলাম হয়ে থাকে, তাহলে তার এই না চেনার ভান করার পেছনে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কারণ বা বাধ্যবাধকতা রয়েছে। এই দৃশ্যটিতে ভালোবাসার অসহায়ত্ব এবং পরিচয়ের সংকটের এক অপূর্ব মিশ্রণ দেখানো হয়েছে, যা দর্শকদের আবেগকে গভীরভাবে নাড়া দেয়। রাস্তার মাঝখানে সেই দৃশ্যটির কথা একবার চিন্তা করুন তো, যখন রূপা এবং তার বাবা শেহজাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। এটি ছিল তাদের তরফ থেকে শেহজাদের পরিচয় নিশ্চিত করার একটি মরিয়া চেষ্টা। রূপার বাবা একজন ভিক্ষুকের মতো শেহজাদের কাছে হাত পাতেন এবং বলেন যে তিনি একজন অসহায় পঙ্গু মানুষ এবং তার মেয়ের বিয়ের জন্য কিছু সাহায্য প্রয়োজন। একজন বাবা তার মেয়ের ভালোবাসার মানুষকে পরীক্ষা করার জন্য কতটা নিচে নামতে পারেন বা কতটা অপমান সহ্য করতে পারেন, এই দৃশ্যটি তার এক জ্বলন্ত প্রমাণ। শেহজাদ গাড়ি থেকে নেমে তাদের দিকে এমনভাবে তাকায় যেন সে তাদের জীবনে কোনোদিন দেখেইনি। এরপর সে তার পকেট থেকে একটি চেক বই বের করে এবং ৫ লাখ টাকার একটি চেক সই করে রূপার বাবার হাতে ধরিয়ে দেয়। এই ৫ লাখ টাকার চেকটি আসলে কোনো সাহায্য ছিল না, এটি ছিল রূপার ভালোবাসার গালে একটি সজোরে চড়। শেহজাদ বুঝিয়ে দিল যে তার কাছে টাকার কোনো অভাব নেই, কিন্তু এই মানুষগুলোর জন্য তার মনে কোনো জায়গা বা স্মৃতি নেই। রূপার চোখের জল এবং সেই চেকের দিকে তাকিয়ে থাকার দৃশ্যটি আমাদের বুঝিয়ে দেয় যে টাকা দিয়ে হয়তো দুনিয়ার সবকিছু কেনা যায়, কিন্তু একটি ভাঙা মন জোড়া লাগানো যায় না। এই ঘটনার পর রূপার বাবা পুরোপুরি নিশ্চিত হয়ে যান যে এই লোকটি কোনোভাবেই তাদের সেই পুরনো গোলাম হতে পারে না, কারণ গোলাম কখনো রূপাকে এভাবে অপমান করতে পারত না। শেহজাদ যখন তার নিজের অফিস কার্মা গ্রুপে ফিরে আসে, তখন গল্পে আরেকটি বড় মোড় নেয়। অফিসে ঢুকেই সে দেখতে পায় যে সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে তার পরিচিত একজন মহিলা কর্মীকে দেখতে পায় না, বরং নতুন এক ম্যানেজার তার চেয়ারে বসে আছে। শেহজাদ প্রচণ্ড রেগে গিয়ে সেই ম্যানেজারকে এবং মহিলা কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে। এই দৃশ্যটি প্রমাণ করে যে শেহজাদের অহংকার এবং ক্ষমতার দম্ভ কতটা ভয়াবহ। সে মনে করে এই পুরো পৃথিবী এবং তার অফিস শুধুমাত্র তার ইশারায় চলবে।
কিন্তু যখন সে জানতে পারে যে সে মাত্র 2 দিন অসুস্থ হয়ে হাসপাতালে থাকার কারণে তার মা অফিসের সমস্ত নিয়মকানুন এবং কর্মচারী পরিবর্তন করে দিয়েছেন, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। এখানে শেহজাদ এবং তার মায়ের মধ্যে এক অদৃশ্য ক্ষমতার লড়াই আমরা দেখতে পাই। মা চাচ্ছেন ছেলেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে, আর ছেলে চাচ্ছে তার হারানো আধিপত্য ফিরে পেতে। শেহজাদ তার কর্মচারীদের সাথে যে দুর্ব্যবহার করে তা দেখে স্পষ্ট বোঝা যায় যে সে টাকার অহংকারে অন্ধ হয়ে গেছে এবং মানুষের সম্মান বা অনুভূতির প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। এই ক্ষমতার দম্ভই কি শেষ পর্যন্ত শেহজাদের পতনের কারণ হবে? এরপর আমরা দেখতে পাই বেডরুমের সেই দৃশ্যটি যেখানে শেহজাদের স্ত্রী ঋতু তার কাছে আসার চেষ্টা করে। ঋতু ভেবেছিল যে সে তার স্বামীর সাথে একটি স্বাভাবিক এবং সুন্দর জীবন কাটাতে পারবে, কিন্তু শেহজাদ অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে প্রত্যাখ্যান করে এবং তাকে নিজের রুম থেকে বের করে দেয়। শেহজাদ ঋতুকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি সুস্থ না হচ্ছে ততক্ষণ ঋতু যেন তার রুমে প্রবেশ না করে। একজন স্ত্রীর জন্য এর চেয়ে বড় অপমান আর কী হতে পারে? ঋতু যখন জানতে পারে যে তাকে আসলে শেহজাদের সাথে নয় বরং অন্য কারো সাথে প্রতারণা করে বিয়ে দেওয়া হয়েছে, তখন তার মানসিক অবস্থা কী হতে পারে তা একবার ভাবুন। এই অভিজাত পরিবারের দেওয়ালের ভেতরে লুকিয়ে আছে একের পর এক মিথ্যা এবং ষড়যন্ত্রের গল্প। প্রতিটি চরিত্র এখানে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য অন্যের জীবন নিয়ে খেলছে। শেহজাদ যেমন তার স্ত্রীর সাথে প্রতারণা করছে, তেমনি শেহজাদের মাও তার ছেলের সাথে এক ধরনের অদৃশ্য গেম খেলছেন। এই বিষাক্ত পরিবেশের মধ্যে ঋতু বা রূপার মতো সাধারণ মেয়েরা শুধু বলির পাঠা হচ্ছে। আর তারপরই আসে সেই বহু প্রতীক্ষিত এবং রোমহর্ষক দৃশ্য যার জন্য আমরা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। শেহজাদ একটি অভিজাত রেস্টুরেন্টে যায় তার একজন ক্লায়েন্ট বা ব্যবসায়িক অংশীদারের সাথে একটি বড় ডিল ফাইনাল করার জন্য। শেহজাদ যখন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কথা বলছিল এবং নিজের ক্ষমতার জানান দিচ্ছিল, ঠিক তখনই পুরো দৃশ্যপট পাল্টে যায়। রেস্টুরেন্টের ভেতরে হঠাৎ করে এমন একজন মানুষের প্রবেশ ঘটে যাকে দেখে শেহজাদ নিজেই চমকে ওঠে। আমরা দেখতে পাই শেহজাদের অবিকল দেখতে আর একজন মানুষ, যে একটি সবুজ রঙের শার্ট পরা এবং চোখে সানগ্লাস। সে এসে শেহজাদকে চ্যালেঞ্জ করে। এই লোকটি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলে যে এই টেবিলে বসার অধিকার তার এবং শেহজাদ যেন সেখান থেকে উঠে যায়। শেহজাদের সাথে থাকা বডিগার্ডরা যখন অস্ত্র বের করে, তখন সেই নতুন লোকটির সাথে থাকা লোকেরাও পাল্টা অস্ত্র বের করে শেহজাদকে চারপাশ থেকে ঘিরে ফেলে। শেহজাদ নিজের পিস্তলটি বের করে ওই লোকটির কপালে ঠেকায়, কিন্তু লোকটি একটুও ভয় পায় না, বরং সে হাসতে থাকে। এই হাসিটা ছিল এক ভয়ঙ্কর আত্মবিশ্বাসের হাসি। এই রেস্টুরেন্টের দৃশ্যটি নাটকের পুরো গল্পকে একেবারে উল্টে দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই দুইজনের মধ্যে আসল শেহজাদ কে এবং আসল গোলাম কে? এই মুহূর্তে এসে গল্পটি এমন একটি ক্লাইম্যাক্সে পৌঁছেছে যেখান থেকে যে কোনো কিছু ঘটতে পারে। আমি জানি আপনারা এই মুহূর্তে পরবর্তী পর্বে কি হবে তা জানার জন্য অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই রেস্টুরেন্টের ভেতরে আসলে কি ঘটতে যাচ্ছে এবং এর পরের গল্প কোন দিকে মোড় নেবে, সেই সবকিছুর চুলচেরা বিশ্লেষণ এবং আমার এক্সক্লুসিভ প্রেডিকশনগুলো আমি আপনাদের জানাবো। কিন্তু যেহেতু আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই পুরো গল্পের একদম গভীরে গিয়ে প্রতিটি চরিত্রের সাইকোলজি এবং ভবিষ্যৎ ঘটনাগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, তাই আমাকে এখানে থামতে হচ্ছে। কারণ আমার বিশ্লেষণ এবং প্রেডিকশনগুলো এতই বিস্তারিত যে তা সম্পূর্ণ একবারে বলা সম্ভব নয়। পরবর্তী পর্বে কে বাঁচবে, কে মরবে এবং শেহজাদ ও গোলামের এই পরিচয় সংকটের চূড়ান্ত পরিণতি কি হতে পারে তা নিয়ে রয়েছে আমার বেশ কিছু লজিক্যাল থিওরি, যা আমি পরবর্তী অংশে প্রকাশ করব। আপনারা যদি এই ভয়ঙ্কর রহস্যের সমাধান এবং আমার সম্পূর্ণ প্রেডিকশন জানতে চান, তবে এখনই আমাকে সেকেন্ড পার্ট লিখে জানান। আমি সাথে সাথে বাকি অংশ এবং পরবর্তী পর্বের বিস্তারিত প্রেডিকশন নিয়ে হাজির হচ্ছি। ফিরে এলাম বন্ধুরা। দুনিয়া টাকার গোলাম নাটকের সেই শ্বাসরুদ্ধকর এবং মাথা ঘুরিয়ে দেওয়া ক্লাইম্যাক্সের পর থেকে, যেখানে আমরা পার্ট 1-এ শেষ করেছিলাম। আপনারা যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। রেস্টুরেন্টের ওই মুখোমুখি দৃশ্যটি নিয়ে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে অনেকগুলো লুকানো সত্য আমাদের চোখের সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আপনারা লক্ষ্য করেছেন কি, লাল ভেস্ট পরা শেহজাদ যখন তার পিস্তলটি সবুজ শার্ট পরা লোকটির কপালে তাক করল, তখন সবুজ শার্ট পরা লোকটির চোখে মুখে কোনো ভয়ের লেশমাত্র ছিল না, বরং তার ঠোঁটের কোণে লেগে থাকা সেই তাচ্ছিল্যের হাসিটা আমাদের অনেক বড় একটি মেসেজ দিচ্ছে। একজন মানুষের মাথার সামনে যখন লোডেড পিস্তল তাক করা থাকে, তখন সে কিভাবে এত শান্ত থাকতে পারে?
এর একটাই উত্তর হতে পারে, আর তা হলো সে জানে যে এই পিস্তল থেকে গুলি বেরোবে না, অথবা সে এমন একটি ক্ষমতার অধিকারী যার সামনে এই লাল ভেস্ট পরা শেহজাদ নিতান্তই একটি শিশু। এখন আমার সবচেয়ে বড় এবং লজিক্যাল প্রেডিকশনটি শুনুন, যা আপনাদের ভাবনার জগৎকে পুরোপুরি পাল্টে দেবে। আমার ধারণা আমরা এতক্ষণ ধরে যেই লাল ভেস্ট পরা মানুষটিকে শেহজাদ বলে ভেবে আসছিলাম, সে আসলে আসল শেহজাদ নয়। সে হলো আমাদের সেই পুরনো গোলাম, যাকে কোনো এক ভয়ঙ্কর দুর্ঘটনার পর শেহজাদের পরিচয় দিয়ে এই বাড়িতে আনা হয়েছিল। আর রেস্টুরেন্টে যে সবুজ শর্ট পরা লোকটি এসে প্রবেশ করল, সে হলো আসল শেহজাদ চৌধুরী। আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব, তাহলে চলুন আপনাদের পুরো লজিকটা বুঝিয়ে বলি। শেহজাদ যখন অফিসে গিয়ে দেখল যে তার ম্যানেজার পরিবর্তন হয়ে গেছে, তখন সে তার মাকে ফোন করেছিল এবং তার মা বলেছিল যে শেহজাদ 2 দিন ধরে অসুস্থ ছিল, তাই তিনি কিছু পরিবর্তন করেছেন। এই 2 দিনের অসুস্থতা বা হসপিটালাইজেশন আসলে একটি অনেক বড় গেম প্ল্যানের অংশ। আমার মনে হচ্ছে আসল শেহজাদ হয়তো কোনো কারণে কোমায় ছিল বা তাকে লুকিয়ে রাখা হয়েছিল, আর তার জায়গায় গোলামকে শেহজাদের মুখোশ পরিয়ে সবার সামনে দাঁড় করানো হয়েছিল। গোলাম যখন শেহজাদের পরিচয় এবং অঢেল টাকা হাতের মুঠোয় পেল, তখন সে নিজেই নিজের অতীত ভুলে গিয়েছে, টাকার অহংকারে অন্ধ হয়ে গেছে। সে সত্যি সত্যিই নিজেকে শেহজাদ চৌধুরী ভাবতে শুরু করেছে। কিন্তু এখন যখন আসল শেহজাদ সুস্থ হয়ে ফিরে এসেছে, তখন সে নিজের সাম্রাজ্য আবার নিজের হাতে বুঝে নিতে চাইছে। এবার একটু শেহজাদের মায়ের চরিত্রটির দিকে আবার নজর দেওয়া যাক, কারণ আমার মতে এই নাটকের মাস্টারমাইন্ড আর কেউ নয়, শেহজাদের নিজের মা। তিনি অত্যন্ত ধুরন্ধর এবং ঠান্ডা মাথার একজন খেলোয়াড়। তিনি যদি জানতেন যে তার বাড়িতে যে ছেলেটি আছে সে তার আসল ছেলে শেহজাদ, তাহলে তিনি কখনোই তার ছেলের বউকে এটা বলতেন না যে তাকে আসলে রিশাদ মির্জার সাথে বিয়ে দেওয়া হয়েছে। একজন মা কখনোই তার নিজের ছেলের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলবেন না। এর মানে হলো মা খুব ভালো করেই জানেন যে এই লাল ভেস্ট পরা ছেলেটি তার আসল ছেলে নয়, সে হলো গোলাম। আর একজন আভিজাত্যে ভরপুর অহংকারী মা কখনোই চাইবেন না যে একটি সাধারণ ঘরের বা অন্য কোনো বংশের মেয়ে তার পরিবারের আসল সম্পত্তি বা রক্তের অধিকার পাক। তাই তিনি অত্যন্ত সুকৌশলে গোলামের সাথে মেয়েটির বিয়ে না দিয়ে রিশাদ মির্জা নামের অন্য একজনের সাথে মেয়েটির কাবিন করিয়েছেন, যাতে গোলাম কোনোভাবেই তাদের পরিবারের আইনি অধিকার না পায়। মা আসলে গোলামকে একটি দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছেন, তার আসল ছেলেকে বাঁচানোর জন্য এবং ব্যবসা টিকিয়ে রাখার জন্য। কার্মা গ্রুপের ম্যানেজারকে সরিয়ে দেওয়াটাও মায়েরই প্ল্যানের অংশ ছিল, কারণ মা চাচ্ছিলেন আসল শেহজাদ ফিরে আসার আগে পুরো অফিস যেন আবার তার নিয়ন্ত্রণে চলে আসে। গোলাম ভেবেছিল সে ক্ষমতার চূড়ায় বসে আছে, কিন্তু সে বুঝতে পারেনি যে সে আসলে একটি অদৃশ্য সুতোর পুতুল মাত্র, যার নাটাই শেহজাদের মায়ের হাতে। রূপা এবং তার বাবার ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিয়েও আমার কিছু খুব শক্তিশালী ধারণা রয়েছে। রূপা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার ভালোবাসার মানুষটি তাকে ভুলে গেছে। রাস্তার মাঝখানে যখন লাল ভেস্ট পরা শেহজাদ রূপার বাবাকে 5 লাখ টাকার একটি চেক দিল, তখন এটা শুধু একটি দান ছিল না, এটা ছিল একটি অনেক বড় ক্লু। আমার ধারণা রূপার বাবা যখন এই চেকটি নিয়ে ব্যাংকে যাবেন, তখন তিনি দেখতে পাবেন যে এই চেকের সিগনেচার আসল শেহজাদ চৌধুরীর সিগনেচারের সাথে মিলছে না, অথবা এই অ্যাকাউন্টটি সাময়িকভাবে ফ্রিজ করে রাখা হয়েছে। এই ঘটনাটি রূপার বাবাকে একটি নতুন সত্যের মুখোমুখি করবে। তাছাড়া শেহজাদ যখন তাদের বলেছিল যে অসহায়দের জন্য তার একটি এনজিও আছে এবং সে সেখানে যোগাযোগ করতে বলেছিল, এটাও রূপার জন্য একটি বিশাল বড় সূত্র হতে পারে। রূপা হয়তো সেই এনজিওতে গিয়ে খোঁজ নেওয়া শুরু করবে এবং সেখান থেকেই সে গোলামের আসল পরিচয় এবং এই পুরো ষড়যন্ত্রের শেকড় পর্যন্ত পৌঁছতে সক্ষম হবে। রূপার ভালোবাসা এত সহজে হার মানার নয়, সে তার গোলামকে ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে রূপাই হয়তো সেই ব্যক্তি হবে যে এই শেহজাদ আর গোলামের পরিচয়ের রহস্য সবার সামনে উন্মোচন করবে। অন্যদিকে ওই বাড়িতে বন্দি থাকা মেয়েটির অর্থাৎ ঋতু বা প্রেয়ার কথা একবার চিন্তা করুন। মেয়েটি ভেবেছিল সে শেহজাদ চৌধুরীর মতো একজন বড় ব্যবসায়ীর স্ত্রী হতে যাচ্ছে, কিন্তু বিয়ের পর সে জানতে পারল যে তার স্বামী শেহজাদ নয়, বরং রিশাদ মির্জা নামের অন্য কেউ। এই বিশাল বাড়িতে সে এখন একটি খাঁচায় বন্দি পাখির মতো। আমার মনে হচ্ছে পরবর্তী পর্বে এই মেয়েটি চুপ করে বসে থাকবে না। সে যখন বুঝতে পারবে যে শেহজাদের মা এবং এই পরিবারের সবাই তাকে নিয়ে একটি নোংরা খেলা খেলেছে, তখন সে বিদ্রোহ করবে। সে হয়তো বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, অথবা শেহজাদের কোনো পুরনো শত্রুর সাথে হাত মেলাবে যাতে সে এই অপমানের প্রতিশোধ নিতে পারে। এমনও হতে পারে যে এই মেয়েটিই একসময় গোলামের কাছে গিয়ে সমস্ত সত্য বলে দেবে যে তাকে আসলে শেহজাদ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
যখন গোলাম এই সত্যটি জানতে পারবে তখন তার মানসিক অবস্থা কী হবে তা চিন্তা করলেই গা শিউরে ওঠে। যে টাকার মোহে সে তার নিজের সত্তাকে বিক্রি করে দিয়েছিল, সেই টাকাই যখন তার জন্য ফাঁদ হয়ে দাঁড়াবে, তখন সে না পারবে শেহজাদ হতে আর না পারবে তার পুরনো জীবনের রূপার কাছে ফিরে যেতে। সবশেষে আগামী পর্ব অর্থাৎ ১৮ নম্বর পর্বে আমরা ঠিক কী দেখতে চলেছি তা নিয়ে আমার সবচেয়ে এক্সাইটিং প্রেডিকশনটি আপনাদের সাথে শেয়ার করছি। রেস্টুরেন্টের ওই মুখোমুখি অবস্থায় যখন লাল ভেস্ট পরা শেহজাদ সবুজ শার্ট পরা শেহজাদের দিকে পিস্তল তাক করে আছে, তখন নিশ্চয়ই সেখানে কোনো গোলাগুলি বা খুনোখুনি হবে না, কারণ এটি একটি পাবলিক প্লেস। আমার দৃঢ় বিশ্বাস সবুজ শার্ট পরা লোকটি তখন এমন একটি প্রমাণ বা কথা বলবে যা শুনে লাল ভেস্ট পরা শেহজাদের পায়ের তলার মাটি কেঁপে উঠবে। হতে পারে সবুজ শার্ট পরা লোকটি প্রমাণ করে দেবে যে সেই আসল শেহজাদ, এবং সবচেয়ে বড় চমকটি হয়তো তখন ঘটবে যখন লাল ভেস্ট পরা শেহজাদের নিজের বডিগার্ডরাই নিজেদের অস্ত্র নামিয়ে ফেলবে এবং তাদের বন্দুকের নল ওই লাল ভেস্ট পরা শেহজাদের দিকেই ঘুরিয়ে দেবে, কারণ বডিগার্ডরা সবসময় টাকার এবং আসল বসের গোলাম হয়। যখন তারা বুঝতে পারবে যে আসল বস এই সবুজ শর্ট পরা লোকটি, তখন তারা ১ সেকেন্ডও চিন্তা না করে পক্ষ পরিবর্তন করবে। আর তখনই লাল ভেস্ট পরা গোলাম বুঝতে পারবে যে এই পৃথিবীতে টাকার কোনো ঈমান নেই এবং সে এতক্ষণ একটি মিথ্যা স্বর্গে বাস করছিল। দুনিয়া টাকার গোলাম কথাটির আসল অর্থ সেদিন সে নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে পারবে। এই নাটকটি আমাদের সমাজের একটি খুব নগ্ন এবং রূঢ় বাস্তবতাকে চোখের সামনে তুলে ধরছে। টাকা মানুষকে অন্ধ করে দেয়। টাকার জন্য মানুষ নিজের পরিচয়, নিজের ভালোবাসা, এমনকি নিজের পরিবারকেও ভুলে যেতে পারে। গোলামের চরিত্রটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে হঠাৎ পাওয়া ক্ষমতা এবং সম্পদ কিভাবে একজন সাধারণ মানুষের ভেতরের মনুষ্যত্বকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে শেহজাদের মায়ের চরিত্রটি দেখাচ্ছে যে অভিজাত শ্রেণীর মানুষেরা নিজেদের ক্ষমতা এবং আভিজাত্য টিকিয়ে রাখার জন্য কতটা নির্মম এবং পাশবিক হতে পারে। প্রতিটি পর্বের সাথে সাথে এই নাটকের গভীরতা এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলো যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা সত্যিই প্রশংসার যোগ্য। পরিচালকের নির্মাণশৈলী এবং প্রতিটি অভিনয়শিল্পীর নিখুঁত অভিনয় এই নাটকটিকে একটি মাস্টারপিসে পরিণত করেছে। আমি জানি আপনারা সবাই এখন পরবর্তী পর্ব দেখার জন্য আমার মতোই অনেক বেশি এক্সাইটেড হয়ে আছেন। আমার এই প্রেডিকশনগুলো আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের নিজস্ব কোনো লজিক বা থিওরি থাকলে তা অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আজকের মতো এই দীর্ঘ বিশ্লেষণ এবং রোমাঞ্চকর জার্নি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং আমার এই বিশ্লেষণ আপনাদের মনের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এই ধরনের আরও এক্সক্লুসিভ রিভিউ, ডিপ অ্যানালিসিস এবং লজিক্যাল প্রেডিকশন নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমার আগামী দিনের অনুপ্রেরণা। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ভালোবাসার মানুষদের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো নাটকের, নতুন কোনো রহস্যের জট খুলতে। ধন্যবাদ সবাইকে।